চীনের উহান থেকে সংক্রমণের শুরু, তারপর জল গড়িয়েছে অনেক অনেক মৃত্যু দেখেছে বিশ্ব, এবং তা সামলানোর জন্য নানা রকম পদ্ধতি, টিকা, চিকিৎসা, সচেতনতা এবং লকডাউন অনেক কিছুই করা হয়েছে। এবং এই সব কিছু করা হচ্ছে করার পাশাপাশি যে বিষয়টিতে সব দেশই গুরুত্ব দিয়ে রাখছে সেটি হলো নিজেদের কর্মচাঞ্চল্য ঠিকঠাক রাখা, অর্থনীতিকে ঠিকঠাক রাখা, অর্থাৎ মানুষের জীবনমান ঠিক রাখা। বাংলাদেশে এটি প্রকাশ্যেই বিভিন্ন মহল থেকে এখন আলোচনা হচ্ছে যে জীবন এবং জীবিকার এই টানাপোড়েনে মহামারীর এই সময়ে এসে জীবন রক্ষা করা, জীবিকা রক্ষা করা সর্বাত্মক চেষ্টা সরকারের দিক থেকে চলছে। কিন্তু জীবন এবং জীবিকার এই যে চালনা শক্তি অর্থনীতি, করোনাকালে তার কী অবস্থা? আসুন আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় নিউজ 24-এর অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি রয়েছেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু, এফবিসিসিআই এর আরেক সাবেক সভাপতি জনাব এ কে আজাদ, তিনি হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে দিয়ে। কি মনে হচ্ছে করোনাকালে অর্থনীতি কেমন চলছে? আপনারা ব্যবসায়ীরা কেমন আছেন? ভালো তো না? আমি আল্লাহর নামে শুরু করি। আমি প্রথমে আমাদের যারা শ্রোতা দর্শক আছে তাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। যারা করোনাতে মারা গেছেন তাদের প্রতি তাদের আল্লাহ তাদের বেহেশত কামনা করি, এবং যারা এখনো আক্রান্ত অবস্থায় আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। শুনেন, করোনাতে ক্ষতিগ্রস্ত হয় না এটা যদি কেউ বলে, এটা আপনি ব্যবসায়ী বলেন বা একটা সাধারণ লোক যে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, অথবা যারা ফর্মাল চাকরি করে না, ইভেন যারা ফর্মাল চাকরি করে তাদের বেলাও অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত। একটা হলো, প্রধান কথা হলো, অনেক কোম্পানি কিন্তু যথাসময় বেতন দিতে পারছে না। আপনি একটা পার্টিকুলার শিল্প বাদ দেন, হয় ওষুধ শিল্প বা পোশাক শিল্প কিছু দিতে পারে, বাট এভারেজ যে শিল্পগুলো আছে বা এভারেজ যে আমাদের বিভিন্ন কোম্পানিগুলো আছে, সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের পক্ষে অনেকের বেতন দেওয়া যথাসময়ে সম্ভব হচ্ছে না। আর যদি বেতন দেয়ও, আপনার নিজেই যারা জিনিসপত্র যারা বাজারে যায় কিনেন, দেখবেন যে অনেক জিনিসের দাম মাঝে মধ্যে বেড়ে যায়, যার ফলে বাংলাদেশের নট অনলি ইন্ডিভিজুয়াল লোকদের সঞ্চয় কমে যাচ্ছে, বাট দেশে মানে পুরা ন্যাশনাল সেভিং যেটা দেশজ সঞ্চয়, সেটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ব্যাংকে তো টাকা বাড়তেছে, ব্যাংকের টাকা তো অনলি সঞ্চয় না, সঞ্চয়ের আরো বহুত জায়গা আছে পার্সোনাল। তো আমি মনে করি করোনা দেশের অর্থনীতি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। করোনায় অবশ্যই দেশে যারা চাকরি বাকরি করে, যারা সাধারণ ব্যবসা বাণিজ্য করে বা ফ্যাক্টরির মালিক, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত অবশ্যই হচ্ছে। এখন কথা হলো, এখন জীবিকার জন্য এবং জীবন চালানোর জন্য এগুলি অনেক সময় আমাদের খোলা রাখতে হচ্ছে। যেমন মনে করেন কৃষি সেক্টর, আপনি কৃষিকে তো বাদ দিতে পারবেন না। যদি আপনি কৃষিতে ঠিক মতো প্রণোদনা বলেন, সহায়তা বলেন, উদ্দীপনা বলেন, এগুলি দিয়ে ঠিক মতো যদি কৃষিতে আপনি উৎপাদনশীলতা না বাড়ান, কৃষি পণ্যের উৎপাদন না বাড়ান, এখন দেখা যাচ্ছে অনেকগুলা কৃষি পণ্যের দিন দিনে বিভিন্ন দেশে একটু একটু শর্ট দেখা যাচ্ছে। এবং আপনি জানেন কিছু কিছু দেশ কিছু কিছু পণ্য রপ্তানি বন্ধ করে দেয়, মাঝে মধ্যে ওষুধ মাঝে মধ্যে রপ্তানি বন্ধ করে দেয়। তো সেজন্য আমরা মনে করি যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আসল সমস্যা হলো যে এই করোনা যে কখন যাবে, কখন যে এটা শেষ হবে, এটার কোনো লক্ষণ এখনো বোঝা যাচ্ছে না। উন্নত দেশ যারা টিকা অনেক বেশি করে দিয়েছেন, সেসব দেশে মোটামুটি একটা নর্মাল লাইফ না হলেও ওটা কাছাকাছি ফেরত আসতেছে, বা তারা সাহস করে লকডাউন উদ্যোগ করতে পারতেছে, বিধিনিষেধ উদ্যোগ করতে পারতেছে। যেমন আমেরিকাতে বিধিনিষেধ এখন কম, লন্ডনে আপনি যদি ইউকেতে যান তাহলে বিধিনিষেধ এখন কম। এরকম বহু দেশ মাঝে মাঝে বিধিনির্দেশ লকডাউন দিচ্ছে, আবার এগুলো উদ্যোগ করার চেষ্টা করতেছে। তো এখন কোথাও কিন্তু করোনা শেষ হয় নাই। তাছাড়া এটা এমন একটা মহামারী যে এক দেশে থাকলে আরেক দেশে অটোমেটিক যাবে।
তো সেজন্য আমি পার্সোনালি মনে করি আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ক্ষতিগ্রস্ত আরো হওয়ার সম্ভাবনা আছে। এইটা একমাত্র সরকার যথা উপযুক্ত উদ্দীপনা, যথা উপযুক্ত প্রণোদনা দিয়ে যদি ব্যবসা বাণিজ্যকে চালিয়ে রাখতে না পারে ঠিক মতো, তাহলে কিন্তু আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি যে যাই বলুক বা না বলুক, যতই আমরা বড়াই করি, লড়াই করি জিডিপি গ্রোথ নিয়ে, এগুলি শুনে কোনো লাভ নাই। মানুষের জীবন মান দিন দিন নিচের দিকে যাচ্ছে, দেশে দারিদ্রতা বেড়ে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, এটাই হলো আসল সত্য। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব কে আজাদ, তাহলে জনাব আব্দুল্লাহ আল মিন্টু বলছেন যে করোনা কবে নাগাদ একদম শেষ হয়ে যাবে সেটা এখন ঠিকঠাক বলা যাচ্ছে না। তাহলে তো আমাদের নিজেদের যেই বেঁচে থাকার প্রাণভোমরা অর্থনীতি, সেটি তো ঠিকঠাক রাখার পরিকল্পনা জরুরি, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, করোনা যে ভাইরাসটা আবির্ভাব হয়েছে, এটা কিন্তু কখনো যাবে না পৃথিবীর থেকে। এটা যেমন কলেরা রোগ এখনো আছে, ম্যালেরিয়া এখনো আছে, ডেঙ্গু এখনো আছে, এদের মতনই এটা কিন্তু থেকে যাবে। তবে আমাদেরকে প্রোটেকশনটাকে আমাদের ভ্যাকসিনেটেড হতে হবে এবং সেফ ডিস্টেন্স বজায় রাখতে হবে। প্রতি ভ্যাকসিন নেওয়ার পর প্রতি বছর একটা করে নিতে হবে, আপনার কি বলে এটাকে, একটা করে বুস্টার নিতে হবে। তো এইটাই হলো আমাদের প্রতিরোধক। আর যতটুকু পারা যায় আমাদেরকে কিন্তু এটাকে মেনটেন করতে হবে। এই যে মিন্টু ভাই কারেক্টলি মেনশন করেছেন, প্রতিটা স্তরের মানুষই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বল্প আয়ের মানুষ, সব ধরনের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি মনে করি যে লকডাউন দিয়ে যে আমরা চেষ্টা করেছিলাম, লকডাউন দিয়ে অনেক দেশই উপকৃত হয়েছে, কিন্তু আমরা কিন্তু উপকৃত হতে পারছি না। কিন্তু কারণ আমাদের মানুষ এত ঘনবসতি, মানুষ সচেতনতা নাই এবং আমরা প্রপার টাইমে ভ্যাকসিনটা নিতে পারিনি। এই অনেকগুলো কারণেই কিন্তু আজকের আমরা ক্ষতিগ্রস্তটা বেশি হচ্ছি। তবে আমরা মনে করি যে এই লকডাউন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে স্লোগান উন্নত বিশ্বে দিয়েছে, সেইটা আমার জন্য প্রযোজ্য না। কারণ আপনি যেখানে যান, বাজারে যান, হাটে যান, বাজারে যান, কেউ মাস্ক পরছে না, কেউ দূরত্ব বজায় রাখছে না, অথচ আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি মনে করি অতি সত্বর আমাদের এই লকডাউন থেকে বের হয়ে এসে শিল্প কারখানা সবকিছু স্বাভাবিক করে দেওয়া উচিত। কিন্তু আজকে তো সর্বোচ্চ মারা গেল 258। যদি মৃতের সংখ্যা তখন বেড়ে যায়, লোকজন তো সরকারকে দোষ দেবে। এটাকে আপনি যতদিন পর্যন্ত আপনি ভ্যাকসিনেটেড না করতে পারবেন, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। হসপিটালকে ওয়েল ইকুইপড করতে হবে, অক্সিজেন রাখতে হবে, যতটুকু সম্ভব আপনাকে করতে হবে। কিন্তু এইভাবে যদি আপনি দীর্ঘদিন এটা ওভারনাইট, আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতে সবাই ভ্যাকসিনেটেড হয়েছে, একটা ওয়েভ আসবে, আবার কিছুটা উন্নতি হবে, আবার একটা ওয়েভ আসবে। ভারত কি সবাই ভ্যাকসিনেটেড না? এই যে ওয়েভ আপনি দেখেন শুরু হয়েছিল খুলনার থেকে, খুলনায় কিন্তু এখন মৃতের সংখ্যা অনেক কমে গেছে, ইনফেকশন অনেক কমে গেছে। তারপরে যশোর আসলো, যশোর থেকে ফরিদপুর, ফরিদপুর তো এখন ঢাকা, ঢাকার থেকে চিটাগাং যাচ্ছে। তো এই যে একটা জায়গার থেকে হয়ে আসছে, আমাদের ইমিউনিটি এই বেড়ে যাচ্ছে, এখানে এর সাথে উইল হ্যাভ টু লিভ উইথ দ্যাট। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব এম এ মান্নান এমপি, এখন তো সবাই বলছেন যে সরকারকেই হাল ধরতে হবে শক্ত করে, প্রণোদনা, অর্থনীতি ঠিক রাখা, জীবন বাঁচানো এবং করোনা ভাইরাস দূর করা, সবকিছুর দায় সরকারের উপরেই দিচ্ছেন সবাই। কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথমে আমি আমাদের বিশাল প্রাইভেট সেক্টরের দুই দিকপাল অগ্র সৈনিক জনাব মিন্টু এবং আজাদ সাহেব উভয়কে আমি ব্যক্তিগত শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। এটা অত্যন্ত পরিচিত বা অত্যন্ত গভীর একটি বিষয় নিয়ে আলোচনার শেষ নেই, সর্বত্র হচ্ছে। এটি এর ব্যাপ্তি বোঝা যায়, শুধু আমাদের দেশ না, সারা বিশ্বেই। জনাব মিন্টু এবং জনাব আজাদের উভয়ের কথা একটা কমন একটা ট্রেন্ড পাওয়া গেছে, এবং এটার সঙ্গে বিশ্বের সঙ্গে মিল, যে এটা যাবে না, অনিশ্চয়তা। আমরা জানি না, জনাব আজাদ চমৎকার বলেছেন যে কলেরা যায় নাই, গিয়েও কিছু কিছু আছে, যক্ষা যায় নাই, গিয়েও কিছু কিছু আছে। কি করতে হবে? এইগুলাকে আপনাকে প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে মৃত্যু কমানো যায়, এটাকে কন্টেন করা যায়। আমি মনে করি এটা একটা চমৎকার কৌশলের কথা তিনি বলেছেন। আমারও ধারণা এই যেটা আছে, আমি কোনো বৈজ্ঞানিক নই, এটা বোধহয় আমাদের কপালে এই নামে ওই নামে বিভিন্ন নামে থাকবে। জনাব মিন্টু বলতে সার্বিক ক্ষতি হয়েছে, ইয়েস, এন্টায়ার ইকোনমি হ্যাজ বিন এফেক্টেড, নো ডাউট অ্যাবাউট দ্যাট।
উচ্চ শিখরে যারা আছেন, জনাব আজাদের মিন্টু, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিম্নে যারা আছেন ভূমিতে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদেরকে আমরা বলি রোজের কামাই রোজ খায়, সকালে বেরিয়ে যায়, সন্ধ্যা বাড়ি ফিরে যায়। কোনো নিবন্ধিত কোনো সৈনিক তারা নয়, নিবন্ধিত শ্রমিক নয়, তাদের কোনো নিশ্চয়তা নেই, তারা কোনো বেতন ভাতা পায় না, কামাইয়ের উপর নির্ভরশীল, তারা বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন এটা স্বীকার করেছি আমরা সবাই, এবং ওনারা দুজনেই বলেছেন যে কি করতে হবে, সুরক্ষা কৌশলটাকে সাধিত করতে হবে, সঠিক করতে হবে, শক্তিশালী করতে হবে। এবং লকডাউনের যে একটা এর শক্তি সম্বন্ধে এটা উভয়ের কথার মধ্যে কিন্তু ধরা পড়েছে। এবং আমরা বিশ্বের স্টেবল সোসাইটি, অত্যন্ত স্থিতিশীল সমাজ, অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে একটা মাছি উড়লেও দেখা যায় না, সেখানে পর্যন্ত লোকেরা এখন মিছিল করতেছে লকডাউনের বিরুদ্ধে। উত্তরের দেশ যেগুলো আইন কানুন প্রতিহত মানে কখনো মিছিল করে নাই গত 50 বছরে, তারাও কিন্তু এখন এর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তার মানে মানব জাতি এইটাকে এখন এক ধরনের সাইকোলজিক্যালি গ্রহণ করে নিয়েছে যে আমাদের কপালে এরা আছে, আমরা কিছু মরবো, কিন্তু আমাদের জীবনকে বন্ধ করা ঠিক হয় না। আপনি জনাব সাজি শেষে বলেছেন যে উভয়ের কথা সূত্র ধরে আপনি নিজেরও, সকল মহল মনে করেন সরকারের দায়িত্ব। অবশ্যই কার দায়িত্ব? আমরা যেহেতু ঘোড়ার পিঠে আছি, আমাদের হাতে এইটার লাগাম আছে, আমাদেরকে এটা লুজ করা, টাইট করা, সামনে নিয়ে যাওয়া, পিছনে নিয়ে যাওয়া, ডানে বায়ে অবশ্যই আমাদের হাতে আছে। মানে এখানে কোনো কৃতিত্ব নেওয়ার বিষয় নয়, কৃতিত্ব ভোটের সময় পাবলিকের কাছে গিয়ে নেওয়া যায়। এখানে সিরিয়াস কথা বলতে হবে। আমাদের গত 1.5 বছরের সরকারে আপনার কৌশলগুলো একটু বলা প্রয়োজন। আমাদের মতো একটা নিম্ন আয়ের দেশ, ওখানে বলবো যদি আমরা মাঝারি আয়ে পৌঁছে গেছি গ্রামাটিক্যালি, বাট এখন আমাদের অনেক দীর্ঘ পথ বাকি আছে। সেখানে আমরা গত প্রায় 2 বছরে যেভাবে আমাদের সরকার এবং সরকার প্রধান বিশেষ করে অগ্রগামী ভূমিকা নিয়েছেন, তার কৌশলটা কি ছিল? কৌশলটা ছিল একটা মাঝারি, উভয়ের মাঝামাঝি পথে এগিয়ে যাওয়া। ডানে সাপ, বামে কুমির, মাঝখান দিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছে। আমরা জীবন রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয়েছে, আবার জীবিকা রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয়েছে। প্রথমবার যখন আমাদের গন্ডগোলটা এই গত বছর শুরু হয়, আপনারা মনে করবেন, আপনার মনে আছে লকডাউন কথাটা যেভাবে তখন প্রথম আসছিল, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন যে আমি চরমবাদী কোনো পথে যাব না, কারফিউ লকডাউন এখানে নট পসিবল। কোন গণতান্ত্রিক সরকার কেন, এবার ভয়ঙ্কর হটকারী অটোক্রেটিক সরকার হয়েছেও পারবে না কোটি কোটি মানুষকে। তাই তিনি কি করলেন, প্রথমবার যখন লকডাউনের পথে আমরা যাই, তিনি বললেন যে না, মানুষ যতদূর সম্ভব লিমিট করো, কিন্তু চলাচলটা খোলা রাখো। কাজের চলাচল, শ্রমিকের চলাচল, ব্যবসায়ীর চলাচল, মাথায় লাউ কুমড়া নিয়ে যাবে, মাছ মাংস নিয়ে যাবে, তাদের পথে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। ফলে আমরা কি লাভ পেয়েছিলাম? আমরা লাভ পেয়েছিলাম যে আমাদের বাজার ব্যবস্থাটা ইন্টারনাল যেটা আছে, উত্তর বাংলার সবজি, দক্ষিণ বাংলার মাছ, আরেক জায়গার ধান, এইগুলোর চলাচলটা আমরা সঠিক রাখতে পেরেছিলাম। ফলে আমাদের মার্কেট ব্যবস্থাটা ঠিক ছিল, মূল্য বৃদ্ধি হয় নাই, জীবনের উপরে চাপটা কম ছিল। কিন্তু মাননীয় মন্ত্রী, এখনকার পরিস্থিতি একটু জটিল। যেমন এখন মৃতের সংখ্যা গত 2 দিন ধরে খুব বেশি বাড়ছে এবং কঠোর লকডাউন সরকারের দিক থেকে জারি করা আছে, কলকারখানাগুলোও বন্ধ। এই পরিস্থিতিতে এসে জনাব আব্দুল আল মিন্টু বললেন যে অ্যাটলিস্ট কৃষি সেক্টরটাও যেন ঠিকঠাক রাখা যায়, সেদিকে মনোযোগ না দিলে খাদ্য সংকটের একটি বিষয় আছে। এই পরিস্থিতিতে সরকার কি যথাযথ কাজ করছে? ভেরি ইন্টারেস্টিং। কৃষি সেক্টর জনাব মিন্টু ভালো করে জানেন, আমি জানি তার ব্যবসায়িক ক্ষেত্রেও আছে। আমরা গত 2 বছরে কৃষির উপরে কোন ধরনের হাত দেওয়া, নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা সরকার করে নাই। ফলে আমরা পরপর 2টি ফসল, বোরো এবং পরবর্তী ফসল আমরা ভালোভাবে গড়ে তুলেছি। কৃষি পণ্যের দামটাকে আমরা ভালো পর্যায়ে ধরে রাখতে পেরেছি। বাজারে আপনি আমি যারা ক্রেতা বা নিম্ন আয়ের যারা ক্রেতা, তাদের চাল, ডাল, তেল, নুন, লবণ ইত্যাদির দামের উপরে আমাদের কন্ট্রোল ছিল। ইনফ্লেশনটা আমাদের হাতের বাইরে যেতে দেয়নি। ফলে যদিও আয় কমে গিয়েছিল, আমি রিক্সা শ্রমিক ছিলাম, আমার দৈনিক 300 টাকা থাকতে হয়তো আমি 100 টাকা পেয়েছি, সেই আয় কমলেও আমি খেয়ে পরে বাঁচতে পেরেছি। তার প্রমাণটা কি? মূল্যস্ফীতি হয় নাই। আর দ্বিতীয়, ভয়ঙ্কর যে খাদ অভাবের কুড়িগ্রাম, আমাদের উত্তর বাংলার 2-3টা জেলা, সেখান থেকেও আমরা কোনো ওই ধরনের নিষ্ঠুর খবর পাই নাই যেগুলো আমরা অতীতে পেতাম। আমি ওইসব খবর পাই না, কিন্তু ওই ধরনের মাননীয় মন্ত্রী জনাব একে আজাদ মনে করছেন যে এই লকডাউন রাখার কোনো যুক্তি নাই।
এটা একটা এক্সট্রিম স্টেটমেন্ট। আমরা এক্সট্রিম স্টেটমেন্ট দিতে পারি না, আমরা সরকারের আছি। একটু আগেই বলেছি ডানে বায়ে দুদিকে তাকাতে হয়। আমি একটু আগেই বললাম আমাদের সরকার প্রধানের কৌশল ছিল ইনক্লুসিভ, দুটাকে জীবনও বাঁচাবো আবার জীবিকাও বাঁচাবো। একটু আগে বলেছিলাম কিভাবে করেছিলেন তিনি, সেই কৌশলে তিনি এখনো আছেন। আপনি দেখুন আগের বার লকডাউনে আমরা কলকারখানা খোলা রেখেছিলাম, এইবার আমরা কলকারখানা বন্ধ করেছি। ওনারা আমাদের সঙ্গে একমত হয়েছিলেন, যদিও অনেকের ভিন্ন মত আছে, আজকে আলোচনা হয়েছে। আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে চলবে। তো পয়েন্ট ইজ এইটাকে আপনি কমপ্লিটলি টোটাল ওয়াটার স্টেট লকডাউন ইজ নট পসিবল, কিন্তু এইটাকে কিছু যদি আমরা কমিয়ে রাখতে টাইট করতে পারি, মৃত্যুর হার যেখানে 250 ছিল হয়তো 300 হতে পারতো, 400 হতে পারতো, সেই জায়গায় না হয়ে আমরা 250-তে রেখেছি। আমরা আশা করছি যে মানুষ যদি আর একটু কোঅপারেট করে এবং এই লকডাউনটাকে আমরা ম্যানেজ করতে পারি আমাদের মতো করে, সম্পূর্ণ বন্ধ না করেও, তাহলে বোধহয় মৃত্যুর হারটা বোধহয় এর পিক যেটা পিকে পৌঁছেছে বলে আমি আশা করি। যেন আজাদ জানেন দিল্লির খবর, কলকাতার খবর, তারপরে খুলনার খবর, এই বেয়ে বেয়ে আসছে ঢেউটা। এই ঢেউয়ের গতিবিধি, আমি বৈজ্ঞানিক নই, ওনারা দুজনে ভালো বলতে পারবেন। আমার ধারণা বোধহয় আমরা আমাদের সবচেয়ে খারাপ সময় এখন পার হচ্ছে। যেটুকু আল্লাহর ইচ্ছা, আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা শেষ প্রান্ত দেখতে পারবো বর্তমান ঢেউয়ের। পরে যে আরে ঢেউ চলে আসে আমি কি করতে পারবো? এই জন্য আমাদেরকে লং টার্ম পলিসি চিন্তা করা দরকার। আর লং টার্ম পলিসি হবে সহিষ্ণুতা এবং সহমর্মিতা। সহমর্মিতা সকল সেক্টরে, সকল খাতে। সরকার নিম্নের দিকে বেশি তাকাবে, কিন্তু আপনাদের দিকেও তাকাবে যারা উচ্চ ব্যবসাতে আছেন, আপনারা যারা ব্যবসার মূল চালকে আছেন, ড্রাইভারের ভূমিকায় আছেন। আপনাদের সহযোগিতা, আপনাদের কোঅপারেশন, এইটা সরকারের জন্য অ্যাবসলিউটলি এসেনশিয়াল। আশা করছি আমরা সেটাও পাবো। মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আবার আসবো। জনাব আব্দুল আউয়াল মিন্টু, সরকার ব্যবসায়ীদের সহায়তা চাচ্ছে, কারণ সরকার মনে করছে, মাননীয় মন্ত্রীর কথা শুনে মনে হলো যে সবচেয়ে খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তাহলে সরকার যে সহায়তা দিচ্ছে, আপনারা ব্যবসায়ীরা কি তাকে যথেষ্ট মনে করছেন এবং আপনারা কি সরকারের পাশে ঠিকঠাক দাঁড়াচ্ছেন? আমরা তো সরকারের পাশে দাঁড়ানোর ইস্যু নাই। আমরা দেশের সাথে দাঁড়াবো। সরকার যদি কোনো ভালো সিদ্ধান্ত নেয়, সরকার যদি কোনো একটা ভালো জিনিস করতে যায় যেটা জনগণের কল্যাণে আসবে, সেখানে অবশ্যই সরকারের সাথে জনগণ থাকবে। আর সরকার যদি সেই সিদ্ধান্ত না নেয় বা একা একা কোনো সিদ্ধান্ত নিলে যেটা জনগণের তেমন কোনো উপকারে আসবে না, সেখানে তো আমরা সহযোগিতার কোনো স্কোপ নাই। 2 নম্বর হলো যে কথাটা আমাদের মন্ত্রী সাহেব বা আজাদ ভাই বললো, এখানে ইস্যু হলো 2টা। এটা একটা মানে আপনার যেমন লকডাউন বলেন আর যে নামে আপনি অভিহিত করেন, জীবন বাঁচানোর জন্য বা সংক্রমণ কমানোর জন্য কিছু বিধিনিষেধ তো সব দেশেই দিছে, আমাদের দেশেও দিছে, হয়তো আরো দিতে হবে। বাট একই সাথে মানুষের জীবিকা নির্বাহের জন্য যে একটা সুযোগ করে দেওয়া, সেটা অত্যন্ত জরুরি। আপনি একটা মানুষকে করোনা সংক্রমণ থেকে আপনি বাঁচালেন, কিন্তু সে না খেয়ে ঘরে মরে গেল বা ঘরে বসে মারামারি করতেছে, সামাজিক অপরাধ বেড়ে যাবে। তো সেজন্য এগুলি সব কিছু যদি আপনি একত্রে ধর্তব্যে আনেন, জীবন বাঁচানো এই সংক্রমণ, এই মহামারী থেকে যেমন অত্যন্ত প্রয়োজন, তেমনি নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহের জন্য সরকারকে যা করতেছে ভালো, কিন্তু আমি মনে করি এটা এনাফ না। সেটা এনাফ না সাধারণ মানুষের জন্য, সেটা এনাফ না ব্যবসায়ীদের জন্য। আর কি করতে পারতো? যেমন মনে করেন এই যে একটা প্যাকেজ দিয়েছে ব্যাংকে, সবাই কিন্তু এই প্যাকেজ নিতে পারে নাই। যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল, যারা যত বড় ঋণ খেলাপি, তারা তত বেশি পেয়েছে। তো সরকারের সেই নীতিমালার অভাব ছিল। তারপরে বলতেছে কত কত কোটি লোকেরই দিচ্ছে, বললো 1.5 লক্ষ না কত, মানে 15 লক্ষ না কত পরিবারকে দিচ্ছে। হিসাব করলে এটা অনলি 5% পড়ে। কিন্তু আপনাকে দেখতে হবে এদেশে কত লোক মানে ফর্মাল চাকরি করে, মাত্র 17 থেকে 18% লোক ফর্মাল চাকরি করে। আর বাকি সবাই এই 50% লোক তো ভাই কৃষির উপর নির্ভর করে, অর্থাৎ নিজের কাজ নিজে করে, নিজের জমিতে, বা কৃষি শ্রমিকের কাজ করে। আর বাকি 50%-এর ভিতরে 17 থেকে 19% লোক ফর্মাল চাকরি করে। সরকারি চাকরিজীবী থেকে আরম্ভ করে ফ্যাক্টরি শ্রমিক পর্যন্ত মাত্র 17 থেকে 19।
বাকি 30% লোক বাংলাদেশে ইনফর্মাল সেক্টরে নিজের কাজ করে, কেউ হকারগিরি করে, কেউ এই করে, কেউ সেই করে, এগুলি করে, বা দিন মজুরের কাজ করে। তো এখন আপনি যতটুকু সরকার দিচ্ছে এটা নিয়ে আমার কোনো বাধা নাই, বিপত্তি নাই, আপত্তি নাই, আমি মনে করি ভালো, লেটস সে উই অ্যাপ্রিশিয়েট। কিন্তু আমি মনে করি মানুষের জীবিকা নির্বাহের জন্য এটা এনাফ না। কারণ আমি তো অন্য দেশের সাথে তুলনা করতেছি। যেমন ধরুন থাইল্যান্ডে প্রতিটি কৃষককে, ছোট কৃষককে একদম নগদ 5 লক্ষ করে বাদ ক্যাশ দিছে, না 5 লক্ষ না, হয়তো 5,000 মনে করেন, আমি হয়তো লক্ষ আদারে বুঝতেছি। আমাদের এখানে কি কোনো কৃষকের ক্যাশ দেওয়া হয়েছে? না। আমাদের এখানে কি কৃষকের সহায়তা কি করছে? আমাদের বলে না, খালি বললো যে আমরা ওই বীজ বিনা পয়সা দিচ্ছি, সার বিনা পয়সা দিচ্ছি। ভাই, এগুলি মানুষের বাড়িতে ফলায় রাখেনি। আমি তো জানি, আমি তো এটার সাথে জড়িত আছি। আপনি যখন বিতরণ করে তখন কিছু রাজনীতি আছে এটাতে। অতএব আপনি খাঁটি কৃষককে কিভাবে সহায়তা করতে হবে সেটা এখনই, কারণ এখনই একটা সিজন আসতেছে, এই যে সবজি সিজন বলেন, তারপরে অক্টোবর নভেম্বরের দিকে বড় চাষের সিজন আসবে। এখনই সরকারকে একটা সিদ্ধান্তে উপনীত হবে যে কৃষকদের আমরা কিভাবে সহায়তা করব। যদি আপনি শুধু কৃষক, বাংলাদেশের গ্রাম অঞ্চলে অর্থনীতি চলে দুটো জিনিসের উপরে ভাই, একটা হলো কৃষি, আরেকটা হলো বাইরে থেকে যে রেমিটেন্স আসে। তো রেমিটেন্স এখন ভালোই আসতেছে, তাতে গ্রামীণ অর্থনীতি মোটামুটি শহরের থেকে ভালো আমি মনে করি। এই জন্য অনেকে শহর থেকে এখন গ্রামে চলে যাচ্ছে যারা সাধারণ চাকরি করতো। কিন্তু এই রেমিটেন্স যে এরকম ভালো থাকবে এটা খুব একটা বেশি আশা করা যায় না, বিকজ ওই দেশগুলোতে এখন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে দিন দিন বেশি। তো আমি মনে করি সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে ওনারা যারা মিল ফ্যাক্টরি মালিক তাদেরকে সহায়তা করব, কিভাবে যারা শ্রমিক ফ্যাক্টরিতে চাকরি করে তাদেরকে কিভাবে সহায়তা করবে, কৃষকদের কিভাবে সহায়তা করবে, কৃষি শ্রমিকদের কিভাবে সহায়তা করতে হবে, এগুলির একটা পূর্ণাঙ্গ প্ল্যান আমি এখন পর্যন্ত দেখি নাই বাংলাদেশে। এমনি বলতেছে এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, ঠিক আছে, আমি তো না করতেছি না, যেগুলি দিচ্ছেন এগুলি ভালো। বাট আমি মনে করি অন্যান্য দেশের তুলনায় আমাদের আরো অনেক বেশি কিছু করার আছে জনগণের জন্য, যারা জীবিকা নির্বাহ নিয়ে খুব অসুবিধা আছে। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আজকে যদি প্রথম আলো দেখেন, ওখানে বলা আছে টাকা ধার করে টিসিবির লাইনে, অর্থাৎ মানে সাশ্রয় মূল্যে পণ্য কেনার জন্য টিসিবি ট্রাকের পিছনে দীর্ঘক্ষণ লাইনে বসে আছে, আবার সেই টাকাটাও কিন্তু ধার করে নিছে। আবার একটাতে আছে ওই এই সময় জীবিকার কষ্ট, দোকানে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকেন বকুল পাখি, অর্থাৎ ওখানে থাকে আগে বলতো আমার 4,000 থেকে 5,000 টাকা ডেইলি বিক্রি হতো, এখন হয় 500 থেকে 1,000 টাকা। তাও সবসময় খোলা রাখা সম্ভব না, পুলিশ আসলে ওদেরকে বন্ধ করে দেয়। সো যেভাবে হোক পুরা দেশবাসীকে আমি মনে করি যেটা ভালো হয় যদি সবাই একত্রে কোঅপারেশন করে, সরকারি দল বিরোধী দল একত্রে যদি একটা প্যাকেজ তৈরি করে, যে প্যাকেজে মানুষের জীবন বাঁচবে, তেমনি জীবিকার একটা ছোটখাটো একটা বন্দোবস্ত হবে। এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন তাহলে আপনি জীবন বাঁচাতে পারবেন, কিন্তু জীবিকার জন্য আবার জীবন ক্ষতি হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা, বিরতি থেকে ফিরে এসে এই প্রসঙ্গে আমরা জনাব এ কে আজাদের বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব এ কে আজাদ, আপনি বলছেন যে লকডাউনে এখন তুলে দেওয়া দরকার, কিন্তু লকডাউন দেওয়ার আগেও স্বাস্থ্যবিধি মানতে খুব একটা দেখা যায়নি মানুষকে। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড বা ব্যবসা বাণিজ্য চালানোর জন্য যে পরিবেশ দরকার তা কি আছে এখন? দেখুন, আমি আগেও বলেছি, এখন আবার সেটা পুনরুল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে অন্যান্য দেশের প্রেক্ষাপট, তাদের রাজনৈতিক, ভৌগোলিক, জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা, আমাদের ভৌগোলিক অবস্থা সবকিছু ভিন্ন। অন্য দেশের মডেল আমার দেশে চলবে না, দিস ইজ রিয়েলিটি। এখন আপনি দেখুন, লকডাউন চলছে, আমরা কি মাস্ক পরছি? আমরা কি সামাজিক দূরত্ব বজায় রাখছি?
কেউ মানছে। আপনার সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, কিভাবে ফেরিতে মানুষ চলে আসছে, দেশের থেকে চলে আসছে, হেঁটে চলে আসছে। আজকে দেখলাম একটা পত্রিকা আসছে 230 কিলোমিটার রাজশাহী থেকে ফরিদপুরে যাচ্ছে 4 জন কৃষক। সে বিভিন্ন ভাবে যাচ্ছে সে কাজের সন্ধানে। তো একটু তার কারণ তো যাত্রা থেমে নেই। আমি কালকে ঢাকা থেকে মৌলভীবাজার পর্যন্ত এসেছি, বিভিন্ন বাজার দেখেছি, কোনো বাজারে কোনো মাস্ক নাই, কোনো সামাজিক দূরত্ব নেই, যার যার মতো ফ্রি স্টাইলে চলছে। তো এই যে যেখানে আমার যদি মাত্র পুলিশি ব্যবস্থা দিয়ে এই লকডাউন মেনটেন করা সম্ভব না, এখানে টোটালি একটা সামাজিক রাজনীতিক সমস্ত লোকের সমন্বয়ে যদি একটা কমিটি করা যেত তাহলে এটা সম্ভব ছিল। না হলে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট দিয়ে কয়েকজন পুলিশ বাহিনীর লোক দিয়ে এটা সম্ভব না। এই জন্য ছিল লং টার্ম প্ল্যান করার দরকার ছিল এবং সেভাবে প্রপারলি বাস্তবায়ন করা যেত। যেহেতু লকডাউন কার্যকর করা যাচ্ছে না, তাহলে কিছু লোককে ক্ষতিগ্রস্ত করে, অর্থনীতিকে পর্যদস্ত করে আমি মনে করি এটা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না। এখন কথা হইতে পারে যে এখন তো 250 লোক ইন্তেকাল করছেন বা যে কারো অনাকাঙ্ক্ষিত তারা মারা যাচ্ছেন, এটা তো আরো ডেথ রেট বাড়তে পারে। হ্যাঁ, সেটা যে আগামী আরো বাড়বে না এটা কিন্তু এই নিশ্চয়তা, লকডাউন থাকলে যে বাড়বে না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। কারণ আমার এখানে ডাক্তারের সীমাবদ্ধতা রয়ে গেছে, আমার ভ্যাকসিনের সীমাবদ্ধতা রয়ে গেছে, আমার হসপিটালের সীমাবদ্ধতা রয়ে গেছে, বিভিন্ন কারণেই কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছে। এবং যতদিন পর্যন্ত আমি ভ্যাকসিনেটেড না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমার এই মৃত্যুর হার থেকে আমি রেহাই পাবো না। এটা কখনো কমবে, কখনো বাড়বে। কালকেও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে উনি 1 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন এবং সামনের বছরের মাঝামাঝির থেকে সেটা শুরু হতে পারে। তাই সামনের বছরে যদি মাঝামাঝির থেকে আসে তাহলে এখনো কিন্তু 7-8 মাস সময় আমার লাগবে বা 9 মাস সময় লাগবে ভ্যাকসিন আসতে। এখন আসছে যেভাবে 25 লাখ আসছে, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, সরকারের সমস্ত শক্তি প্রয়োগ করেছে, এখানে আন্তরিকতার কোনো অভাব নাই। কিন্তু যেসব দেশে যারা ভ্যাকসিন তৈরি করে তারা নিজেদেরকে যদি প্রোটেকশন না দিয়ে আমাকে তারা দিবে না, তারপরেও সরকারকে আমরা সাধুবাদ জানাই, আমাদের জন্য কিছু ভ্যাকসিন তারা জোগাড় করতে পেরেছে। তারপরেও সামনের বছর যদি মাঝামাঝি ধরে আসে 1 কোটি ভ্যাকসিন আসলো, সেটা দিতে আমি যদি 12 কোটি বা 16 কোটি মানুষকে দিতে হয় তাহলে 16 মাস লাগবে, তাহলে আরো 2 বছর সময়। তা আরো 2 বছরের থাকলেও তো আমি ফুললি ভ্যাকসিনেটেড হব না। আমি শুরুতে যেটা বলেছি এখনো সেটা বলছি, বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে এইটা কখনো ফরএভার চলে যাবে না। এর সাথে যুদ্ধ করে আমাকে টিকে থাকতে হবে, আমাকে ভ্যাকসিন নিতে হবে, আমাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আমাকে ইয়ারলি একটা বুস্টার নিতে হবে, তারপর আমি এগিয়ে যেতে। এখন যেইভাবে আপনি আমাকে হাত পা বেঁধে রাখছেন, শিল্প কারখানা বন্ধ করে দিয়েছেন, তাতে কি হচ্ছে, অর্থনৈতিক ভাবে আমি পিছিয়ে যাচ্ছি এবং আমার প্রতিবেশী দেশগুলো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে যাবে। আপনি দেখেন আজকে মিডিয়াতে দেখলাম আপনার ইন্দোনেশিয়াতে 4,000 4,500 লোক মারা যাচ্ছে ইন্দোনেশিয়াতে ডেইলি। 4,000 1,500 কত ঠিক আমি আমার চেয়ে অনেক গুণ, ওদের 1300-1400 লোক মারা যাচ্ছে ডেইলি। আমার চেয়ে অনেক গুণ লোক মারা যাচ্ছে। তারা কি স্থবির হয়ে আছে? তারা কি সবকিছু বন্ধ করে দিয়েছে? সবকিছু বন্ধ করে দেন। আমি মনে করি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এখানে আছেন, আমাদের সময় শেষ হয়ে যায় না। আমাদের কলকারখানাগুলো ঢাকার বাইরে, তারা ঢাকার বাইরে অবস্থান, সেখানে তারা উইদিন দ্য লোকালিটি শ্রমিকরা থাকে। অতএব যখন তারা ফ্যাক্টরির মধ্যে থাকে তখন তারা ডিসিপ্লিন থাকে, স্যানিটাইজ থাকে, তারা প্রোটেক্টেড থাকে। যখন তারা বাইরে বেরোয় যায় তখন তারা বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে এবং সে কিন্তু ইনফেকশন নিয়ে আসছে। তা আমি মনে করি আমাদের দেশের স্বার্থে, জীবিকার স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমাদের কলকারখানা খুলে দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। যে জনাব এম এ মান্নান এমপি, জনাব আব্দুল আউয়াল মিন্টু বলছেন যে সরকার যা করছে তা যথেষ্ট নয়। জি, ধন্যবাদ জনাব মিন্টুকে। তিনি সার্বিকভাবে, সামগ্রিকভাবে ঐক্যমত পোষণ করেন সরকারের কৌশলের সঙ্গে। তিনি সমর্থন করেছেন যে ভালোই কাজ করছেন, তবে তার মতে এটা যথেষ্ট নয়। আর তার সঙ্গে আমিও বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি পরিচালনা করছেন তিনি ভালো কাজ করছেন, ধন্যবাদ তাকে এটা বলার জন্য। তিনিও মনে করেন যে যথেষ্ট নয়, আরো বেশি করা দরকার। আরো বেশি করার পথে বাধাটা কোথায়? একটি বাধা তারা নিজেরাই বলেছেন, জনাব আজাদ এবং জনাব মিন্টু দুজনেই অভিজ্ঞ মানুষ, তারা বলেছেন যে আমাদের জনগণের মধ্যে হার্ড
কমপ্লিট লকডাউন এনফোর্স করা ইজ নেক্সট টু ইম্পসিবল। একজন গণতান্ত্রিক সরকার প্রধান যিনি মানুষের মন মর্জির উপর নির্ভর করেন, তার পক্ষে এর বাইরে যে কারফিউ লকডাউন দেওয়া সম্ভব নয়। তাহলে কি মিন্টু একটা চমৎকার কথা বলেছেন যে সরকার কিছু প্রণোদনা প্যাকেজ থেকে যেগুলো দিয়েছিল, তিনি বলেন যে আইডিয়াটা ভালো ছিল, আর তিনি সেই পুরনো অভিযোগ যেগুলো আমরা প্রায় শুনি, তিনি এখানে বলছেন যে এটাকে যথাযথ প্রয়োগ করা হয়নি, দুর্নীতির মাধ্যমে এটা নষ্ট করা হয়েছে। এবং তার ভাষায় বলছি, তিনি মনে করেন তার সমাজের অনেক বড় বড় ব্যক্তিরা এই প্রাপ্ত অনুদানের টাকাটাকে রং পথে নিয়ে গেছেন এখানে না লাগিয়ে। আমি তাকে একটি কথা বলতে চাই, এই যে রেমিটেন্সটা লক্ষাধিক কোটি টাকা আমাদের মতো দেশে দেওয়া হলো, এইটা কিন্তু তিনি বলছেন বারবার সমন্বয় সহযোগিতা। এফবিসিসিআই যেখানে তিনি সভাপতি ছিলেন, আমি প্রাউডলি বলি বিভিন্ন জায়গায় যে আমাদের ব্যবসায়ী সমাজের পার্লামেন্ট এটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। এফবিসিসিআই এর সঙ্গে প্রতি পদে কথা বলে কৌশল নির্ধারণ করা হয়েছে এবং কোন টাকা কোন দিকে কত যাবে, কতটা শ্রমিকের জন্য, কতটা পুঁজির মালিকের জন্য, কতটা এক্সপোর্ট গ্যারান্টিতে যাবে, কতটা ভর্তুকি হিসেবে যাবে, এইগুলা ঠিক করা হয়েছে। তারা উনি হয়তো এই মুহূর্তে প্রেসিডেন্ট নন, বাট উনি একসময় ছিলেন, জানেন গোটা, তার সঙ্গে যোগাযোগ আছে। সুতরাং সমন্বয় সহযোগিতা এইটা সরকার পুরো মাত্রায় করছে। এখন বাকিটুকু যেটুকু উনি সাই ফিল করেন, আমি মনে করি তিনি বললেন কাজ ভালো করছে, হ্যাঁ কাজ ভালো করছে, তার সহযোগিতা বাধা কোথায়? আর সহযোগিতা দেন। আপনি সহযোগিতা কিভাবে দিবেন? বেশ সহযোগিতা দিতে পারেন সরকারের যে এফবিসিসিআই এর মাধ্যমে যে আপনাদের ব্যবসায়ী সমাজ আছে, আমরা যে কষ্টের টাকাটা আমরা চ্যানেলাইজ করছি আপনাদের খাতে, সহযোগিতা এটা যে প্রপারলি ইউজ হয়, শুধু সরকার নয় আপনারা এগিয়ে আসেন, আপনারাও চিহ্নিত করেন আপনাদের সমাজের কারা কারা এটাকে মিসইউজ করছে। কারণ এক মিসইউজের ফলে মানুষের মনে নানা প্রশ্নের জাগরণ হয়, যেটা আপনাদের জন্য আখেরে ক্ষতির কারণ হয় এবং আমাদের উপরে ক্ষতিটা আছে। সুতরাং এইটা হলো আমি তার কাছে কথা। আমি জনাব আজাদের সঙ্গে আমি এটা ব্যক্তিগত মত বলছি, আগে বলে ফেলে, আমি এইটার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই, আমিও কিন্তু তার সঙ্গে একমত, এইটা দিয়ে চলবে না। আমি কিন্তু শিল্প খাত বন্ধের পক্ষে আগেও ছিলাম না, এখনো ডিউ রেসপেক্ট এন্ড ওবিডিয়েন্ট হিসেবে বলছি যে এটা বোধ হয় এনফোর্সেবল নয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনার সাথে বিজিএম এর প্রেসিডেন্টের সঙ্গে কথা বললাম যে ফারুকের সঙ্গে, এবং আগেও আজাদ সাহেবও বলছেন, গত যে কিছুদিন যাবত আমাদের গার্মেন্ট শিল্পে যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে কাছাকাছি, সেখানে কিন্তু ইনফেকশন এবং মৃত্যু প্রায় জিরোর কাছাকাছি ছিল। ভেরি ইন্টারেস্টিং। সুতরাং যদি আমরা ইনফেকশন এবং মৃত্যু কমাবার জন্য এগুলা বন্ধ করি, ইট ইজ রং, এটা কাজ হয় নাই। শিল্প শ্রমিকেরা তাদের হয়তো কোনো কৌশল ছিল, মালিকদের কোনো কাজ তারা করেছেন, মাস্ক টাস্ক তারা এনফোর্স করেছেন, করে বোধ হয় এটা এনফোর্স করা সম্ভব। কারণ আরেকটা ফ্যাক্ট, পশ্চিমা জগৎ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন খুলে গেছে, তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এখন যদি আমরা মার্কেট থেকে ছিটকে পড়ি, এই মার্কেটে ঢোকা ডিফিকাল্ট হবে। সুতরাং আমি তার সঙ্গে একমত, সরকারের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন, আজকে বোধহয় সভা হয়েছে, এখানে একটা রাস্তা বের করা সম্ভব বোধহয় আমি মনে করি। আর গ্রামীণ অর্থনীতি সম্বন্ধে যারা মিন্টু যারা বললেন যে রেমিটেন্স খুব ভালো আসতেছে, এটা অবশ্যই স্বীকৃত সত্য, রেমিটেন্স সকলের কাজে যাচ্ছে, এইটাও ভালো লাগছে। রেমিটেন্স আসার ফলে কিন্তু বাজারগুলো এখনো চাঙ্গা আছে, মালামাল বিক্রি হচ্ছে, এবং মালামাল বিক্রি হচ্ছে বলে সবকিছু এখন স্থবির হয়ে পড়ে যায় নাই। আমি মনে করি সর্বশেষ কথা এই মুহূর্তে বলা, সকলকে যদি সমন্বয় করে আমাদের নাম্বার ওয়ান কোয়েশ্চন এই মুহূর্তে হলো ভ্যাকসিন। আমরা যতটুকু পেরেছি লকডাউন এনফোর্সমেন্ট মুখ ঢাকা এগুলো আমরা হাইয়েস্ট পর্যায়ে পৌঁছে গেছি, আর আমরা পারছি না। এখন আমরা সমান্তরাল ভাবে ভ্যাকসিন যে 70 মানুষকে দিতে হবে মিনিমাম, সেদিকে আগাতে হবে। আজকে একটা ইন্টারেস্টিং খবর বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, সিনিয়র মানুষ, যে 9 আগস্ট থেকে, মানে আর কদিন, 2 সপ্তাহ, 9 আগস্ট থেকে আপনি আপনার আইডি কার্ড নিয়ে আপনার ইউনিয়ন কাউন্সিলে যাবেন, আপনি টিকা পাবেন। দ্যাট ইজ এ ভেরি বোল্ড স্টেটমেন্ট, নিশ্চয়ই তিনি জেনে শুনে বলেছেন, এটা বিশাল পদক্ষেপ। যার ন্যাশনাল আইডি কার্ড নাই তিনি জন্ম নিবন্ধন সনদ দিয়ে পারবেন। তিনি আগামী বছরের প্রথম দিকের মধ্যে সকল মানুষকে টিকার ব্যবস্থা করবেন। সুতরাং আমি মনে করি টিকা নিয়ে যেটা ভীতি বা সংশয় আছে, এটা কেটে যাওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু। তাহলে টিকার উপর ভরসা করে আমরা অর্থনীতি ঠিকঠাক রাখার স্বপ্ন দেখতে পারি, তাই কি? টিকা আসার ব্যাপারে তো পুরো ভরসা নাই, অত টিকার উপরে ভরসা কি করবো? 1 কোটি টাকা বলছে আসবে,
হ্যাঁ, কিন্তু জনাব স্বাস্থ্যমন্ত্রী তো বলেছেন যে 21 কোটি টিকা 1 বছরের মধ্যে বাংলাদেশের হাতে থাকবে। বলা অনেক সহজ, আমরা তো এই ধরনের কথা তো শুনে আসতেছি প্রথম থেকে, গত বছরের জুন মাস থেকে। তো কতটুকু এসছে এটা আপনি বুঝে নেন। আপনি সোজা হিসাব ধরেন, যদি আমাদের দেশে 16 কোটি লোক, যদি 70% লোককে আপনার টিকা দিতে হয়, তাহলে 70-এর 16 হবে যে 12 কোটি হিসাব করেছে, 12 কোটি মানুষকে দিতে হবে। জি, 12 কোটি মানুষকে দিয়ে যদি ডাবল ডোজ দিত তো 24 কোটি টিকা লাগবে। তো সেখানে 1 কোটি বা 2 কোটি বা 2.5 কোটি বা 3 কোটি এটার সাথে মিলে যদি আপনি বলেন আইডি নিয়ে গেলেই আপনি টিকা পাই যাবেন, প্রত্যেক ইউনিয়নে দিবেন, এই কথাগুলো কোনো মিল খায় না। এগুলি শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আরো শুনতে হবে কিছুদিন, এটা শুনেই থাকি। তবে মূল কথা হলো, যতক্ষণ পর্যন্ত আপনি যেটা আজাদ সাহেব বলছেন যে অন্তত 60 থেকে 70% লোক যদি টিকা না দেয়, তাহলে কিন্তু সমাজ এই মহামারী থেকে প্রোটেক্টেড না। অতএব আমাদের টিকার মন্ত্রী যেভাবে অনেক চেষ্টা করছে, টিকা আসছে, চেষ্টাও করছে, এটাও ঠিক। আবার চেষ্টাতে সুফল পায় না, এটাও ঠিক। আবার যতটুকু দরকার এটাতে পাই না, এটাও ঠিক। অনেক কিছু এদেশে ঠিকের ভিতরে বেঠিক থাকে। তো এখন এটা বাদ দেন। প্রথম কথা হলো, আমাদের ঠিক সমাজকে যদি আপনার এই সবকিছু খুলে দিতে হয়, স্বাভাবিক কাজকর্মে আনতে হয়, আপনাকে মিনিমাম 40 থেকে 50% জনের টিকা দিতে হবে। আরেকটা গ্রুপ আছে ইয়ং, তারা এখন হয়তো এফেক্টেড কম হয়। আরেকটা গ্রুপ আছে যাদের অলরেডি করোনা হচ্ছে, দে আর অলরেডি সেলফ ইমিউনাইজ ফর লিটল ওয়াইল, অ্যাটলিস্ট 6 মাস 8 মাস, যদিও আমি জানি না কতদিন এই ইমিউনিটি থাকবে। একটা কথা আজাদ সাহেব বলেছেন, এই কথাটা আমি দিয়া আপনাকে এবার শেষ করতে, সেটা হলো উনি বলতে যে 4 জন শ্রমিক কৃষি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রায় বরিশাল যাচ্ছে হেঁটে হেঁটে। ভাই, মন্ত্রী সাহেব আছেন, ওনার সুনামগঞ্জের হাওড়ে যখন ধান কাটে, এগুলি কি সুনামগঞ্জের লোক? একবার উনি বলুন। সব বাইরে থেকে আসে। তাহলে আপনি এই সুব্যবস্থা কেন করতেছেন না? এখন পদ্ধতিগত যে ভুলের কথা আমি বলতেছি, যে ডেফিসিয়েন্সির কথা বলতেছি, এটাই তো আমি বলতেছি। আপনি তো জানেন আপনার দরকারটা কি। বাংলাদেশের এটা জানার কথা, বাংলাদেশের 26 কি 27টা ডিস্ট্রিক্টে শ্রমিক উদ্ধৃত, কৃষি শ্রমিক যারা কৃষিতে কাজ করে। আবার 30টা থেকে 32টা ডিস্ট্রিক্টে শ্রমিকের ঘাটতি আছে। অতএব এই ঘাটতিটা পূরণ করে উদ্ধৃত জেলা থেকে লোকজন গিয়ে, আমি তো গতবার দেখছি বড়দানের সময় যখন হাওড়া টাওয়ারে লোক আসবে, কত কষ্ট করে লোকজনের নিয়ে আসছে ধান কাটাতে। বাট আপনি যখন জানেন যে মাইগ্রেন্ট শ্রমিক দ্বারাই এটা কাটা হয়, মাইগ্রেন্ট শ্রমিক দ্বারাই এই কৃষি কাজটা সম্পন্ন করা হয়, তাহলে ওদের জন্য কি বন্দোবস্ত কেউ কিছু করছে? আমাকে দেখান তো, মন্ত্রী সাহেব বলুক। এটা আমি লিখছিও, আমি সবাইকে বলছিও, কিন্তু কোনো কাজ তো হচ্ছে না। এই যে শ্রমিকেরা হেঁটে হেঁটে যাচ্ছে, অতএব এদেরকে নট অনলি দ্যাট, এই কৃষি শ্রমিকদের যেখানে যেখানে ঘাটতি আছে, যাওয়ার সুবন্দোবস্ত করতে হবে, রাখার সুবন্দোবস্ত করতে হবে, তাহলেই আপনি উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব একে আজাদ। আপনার শেষ কথাগুলো শুনি, আপনার জন্য 1.5 মিনিট, আমরা অনুষ্ঠানের শেষ দিকে। আমি মাননীয় মন্ত্রী মহোদয় আমার সাথে একমত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে উনি সত্য বলতে উনি দ্বিধা করেন না। সরকার যদিও লকডাউন দিয়েছেন, আমি মনে করি সরকারের মধ্যে যারা আছেন তাদের এটা ভেবে দেখা উচিত আজকে লকডাউন কতখানি কার্যকর হচ্ছে, তাহলে আর ক্ষতিগ্রস্ত জাতি হিসাবে আমরা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা লাভ কতটুকু পাচ্ছি আর ক্ষতিগ্রস্ত কতটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা পরিবহন ক্ষেত্রে মনে করি রেলকে যেখান থেকে সরাতে পারে সেই সব কিছু কিছু জায়গা, দোকানপাট, মার্কেট, সেই সব জায়গা থেকে আমরা সীমিত করতে পারি। কিন্তু আমি মনে করি এটা দীর্ঘস্থায়ী আমাদের প্ল্যান করতে হবে, এবং শুধুমাত্র পুলিশ দিয়ে এই করোনা লকডাউন মেনটেন করা সম্ভব না। এখানে আমাদের সামাজিক এখানে সচেতনতা দরকার। সেই জন্য পলিটিক্যাল যারা রাজনৈতিক কর্মী আছেন এবং বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি আছেন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা মহকুমা, ইউনিয়নে, তাদেরকে যদি আপনি ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু লকডাউন ডিক্লেয়ার হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ বেকার হবে, অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে, এবং সামর্থ্যবাদে যে প্রণোদনা দিচ্ছেন সেই প্রণোদনা দিয়ে কিন্তু এখানে কর্মসংস্থান
করানো যাবে না, কলকারখানা চালু রাখা যাবে না, এটা কিন্তু আমরা আর একটা বিপদ ডেকে আনবো। সেই কারণে আমি মনে করি যে আমাকে লকডাউন দেওয়ার আগে আমাদেরকে ভেবে দেখা উচিত এটা কতখানি কার্যকর হচ্ছে, এরপর আমি মানে ফলপ্রসূ কতটা করতে পারছি তার উপর নির্ভর করে আমি মনে করি আজকের এই মিটিং এর আজকের জুম মিটিং এর পরে বা এই টক শোর পরে মাননীয় মন্ত্রী যদি একটু কথা বলেন উপরের স্থলে যে আমাদের কলকারখানাটা অন্তত 1 তারিখ থেকে খুলে দেওয়া অনেক ধন্যবাদ জনাব এম এ মান্নান এমপি, আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনার জন্য 2 মিনিট। প্রথমে বলি এটা আমার সম্পূর্ণ নিজের কথা, আমি সরকার থেকে ভিন্ন কেউ নই। হ্যাঁ, আমি অবশ্যই আমরা আলোচনা করি। এটা যেটা কথা শেষ করতে চাই, ধান কাটার লোক নিয়ে যারা মিন্টু যেটা বলে, আমার বাড়ির সুনামগঞ্জ, আমার নিজেরও সমস্ত বড় কয়েক বিঘা ছিল, দেখেছি, আমি পুরোটা সময় ছিলাম ওখানে। ধানের শ্রমিকের সমস্যা প্রথম দিয়ে যেটা শুরু হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশনা দিলেন উত্তর বাংলা থেকে মানুষ যেন নির্বিঘ্নে সুনামগঞ্জ যেতে পারে, সড়ক পথে যত ডিসি এসপি ওসি ছিল প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, এবং ধান কাটার শ্রমিকের কোনো সমস্যা হয় নাই, এবং এটা স্থায়ী একটা অর্ডার, এখনো সেই অর্ডারটা বহাল আছে। সুতরাং নতুন ধান কাটা এখন তো বাকি, সামনে বড় কোনো ফসল নয়, সমস্যা হবে না, এবং যন্ত্র মাঠে নেমেছে মিন্টু। সুতরাং আপনার আমার ধান কাটার প্রয়োজন হবে না, আগামীতে যন্ত্র দিয়ে আমরা ধান কাটবো। সকলের তার একটি কথা পিক আপ করতে চাই শেষ করার আগে, এবং জনাব আজাদও বলছেন সকলের সহযোগিতা প্রয়োজন। ইয়েস, সুন্দর কথা, সুশীল সমাজ, ব্যবসায়ী সমাজ, বড় বড় অগ্র সৈনিক যারা আছেন, জনাব মিন্টু আজাদ, উনাদের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার প্রকাশটা কিভাবে হবে? আপনি তো আমার দলের লোক নন, আপনি তো সবাই আসবেন না, আমি আপনার সবাই যাবো না। কিন্তু শেষ কথা, আপনি যে পারস্পরিক বিশ্বাসবোধ না থাকে, আপনি যে মন্তব্য করেন আর ছাড়েন এইসব কথা শুনছি, ভ্যাকসিন ট্যাকসিন দিতে পারবো না, আনবো না, তাহলে কিন্তু এরা কিন্তু ইট সেন্ডস এ রং সিগন্যাল। এটা সহযোগিতার মনোভাব নয়। আপনার মতো সিনিয়র লেভেল থেকে এই ধরনের আমরা আশা করি না। আমরা চাই আপনিও বলবেন যে না, সরকার এটা করছে, উই আর উইথ দ্য সরকার, আমরা অবশ্যই ভ্যাকসিন পাবো। অনেক ধন্যবাদ। শেষ করছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।